মিহির বোস লেখাপড়া, বন্ধু বান্ধব, আড্ডা সবটাই ওর শহরে। তবে ছেলেটি প্রত্যন্ত গ্রামের, মেদিনীপুরের এক রজ পাড়াগা কুসুমপুরের আদি নিবাসী। তবে পড়াশোনার জন্য ও সেই যে একবার কলকাতায় আসা, তারপর কোনোদিন আর কুসুমপুরের দিকে ওর ফিরে দেখা হয়নি। বন্ধু বান্ধব বলতে দুজন, ডাক্তার কৌশিক সরকার আর ওর প্রাক্তন প্রেমিকা সুজাতা সেন। অফিস আর বন্ধু বান্ধব নিয়ে ওর সারাদিন কেটে যায়। তবে মনের দিকে ও বড্ড একা। কোনো এক সময় সুজাতা ওর সবচেয়ে কাছের মানুষ ছিল, তবে সময়ের সাথে সেই সম্পর্কটা শুধু বন্ধু অব্দি থেকে যায়। তবে একদিন ওর দরজায় খুশির এক সুন্দর মুহূর্ত এসে কড়া নাড়ে। ওর অফিসের এক নতুন এমপ্লয়ি অবন্তী সান্যালের রূপে। মিহির অবন্তীর প্রথম নজর দেখে ওকে মন থেকে ভীষণ আপন করে বসে। মেয়েটি যেমন সুন্দরী, তেমনই ওর গলার স্বর। সবটা মিলিয়ে মিহিরের কাছে অবন্তী যেন এক রূপকথার কবিতার মতো। তবে মিহিরের যে একার নজর ছিল অবন্তীর ওপর, এমনটা না। ওদেরই অফিসের কাস্টম ডিপার্টমেন্টের রাহুল রায় অবন্তীকে এক নজরে দেখেই পছন্দ করে ফেলে। ছেলেটি যেমন হ্যান্ডসাম, তেমনই তার ঠাট। এক কথায় মিহিরের থেকে অনেক বেটার। এই কথাটা মিহির জানতে পেরেই ওর মনে জ্বলতে থাকা সুপ্ত আশাটা দপ করে নিভে যায়। এমন ভাবেই কেটে যায় কিছু মাস। অবন্তীর দিকে মিহির প্রত্যেকটা সময় আর চোখে দেখে। ওর হাসি, ওর গলার স্বর যেন মধুর মতো লাগে মিহিরের কাছে। তবে একদিন সকালে হঠাৎ ওদের অফিসে ভীষণ চেঁচামেচির আওয়াজ শোনা যায়। ঘটনার বিশদ জানতে মিহির সেখানে গিয়ে জানতে পারে ওদের অফিসের এমপ্লয়ি রাহুল রায় হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। ওর মা এসে ভীষণ চেঁচামেচি করছে। তবে ওনার সব কথার মাঝে একটা কথা মিহিরের কানে যেতে ওর মনে একটা খটকা লাগে। সেই মহিলা উচ্চস্বরে বলছেন, আপনাদের অফিসে কোনো অবন্তী সান্যাল আছে? ওর সাথে দেখা করতে এসেছিল আমার ছেলে। সেদিন রাত থেকেই ও নিখোঁজ। আমার ছেলের ব্যাপারে ওই মেয়েই জানে। ওকে ডাকুন, ডাকুন এক্ষুনি। দেখুন, আপনি শান্ত হন। অবন্তী আজ আসেনি, ওর শরীর খারাপ। শরীর খারাপ? শরীর খারাপ বের করব আমি পুলিশ নিয়ে আসব। আমার ছেলের খোঁজ আমি বের করেই ছাড়ব। এই কথাটি বলেই মহিলা খানিকক্ষণ পর ওদের অফিস থেকে ভীষণ রাগ ভরে বেরিয়ে যান। তার কিছু মুহূর্ত পরেই মিহিরেরও ছুটি হয়। প্রত্যেক দিনের মতো আজও মিহির অফিসের পরে রামদার চায়ের দোকানে ওর বন্ধু কৌশিকের সাথে চায়ের গ্লাসে চুমুক দিতে দিতে গল্প করছে। এটা ওটা কথার মাঝে হঠাৎ মিহির বলে ওঠে, জানিস তো, আজ অফিসে বেশ একটা চেঁচামেচি হলো। ওই কাস্টম ডিপার্টমেন্টের রাহুল ছিল না? ও হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলি ওই অবন্তী বলি মেয়েটিকে নাকি তোর সঙ্গেই লাইন মারছে ওই রাহুল। হ্যাঁ, ব্যাটা ঠিক মনে রেখেছিস। যাকগে, ওই ছেলেটাই হঠাৎ নাকি পরশু রাত থেকে নিখোঁজ আছে। আর কাহিনীতে টুইস্ট শোন,
সেই দিন রাতে নাকি অবন্তীও ওর সাথেই ছিল। ওর মা আজ অফিসে এসে চেঁচাচ্ছিল এসব বলে। তাহলে ব্যাপারটা কিছু একটা রহস্যময় আছে। এই কি বললি, জোরে বল। না, মানে আমি একটা আশ্চর্যকর ঘটনা লক্ষ্য করেছি, জানিস তো। এবার এই ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো মিল আছে কি না তা বলতে পারবো না। কি ঘটনা আমাকেও বল, চেপে রাখছিস কেন? শোন তবে, তোমার ওই ড্রিম গার্ল অবন্তী সান্যালের ফেসবুক প্রোফাইলটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। হঠাৎ আমার নজরে পড়লো ওকে ট্যাগ করা ওর এক ফ্ল্যাটমেটের ভিডিওর ওপর। তা কৌতূহলবশত ভিডিওটি চালালাম। তবে আশ্চর্যের ব্যাপারটা কি জানিস, ওর ফ্ল্যাটমেট এই ভিডিওতে কেঁদে কেঁদে কি একটা বলছিল বেশ। ওর ফ্ল্যাটমেট আসলে যা দেখায় তা নয়। ওর এই সুন্দর মুখের পেছনে একটা রূপ লুকিয়ে আছে, এমনই কিছু একটা বলছিল। হঠাৎ ওদের কথার মাঝে সুজাতা সেনের আগমন হয়। ওরা প্রত্যেক দিন একসাথে অফিস ছুটি হয়ে যাওয়ার পর এই রামদার চায়ের দোকানেই আড্ডা দেয়। সুজাতা হঠাৎ ওদের কথার মাঝে বলে ওঠে, কি রে, আমায় ছেড়েই তোরা শুরু করে দিলি? একটু অপেক্ষা করতে পারলি না বল? যাকগে, ও রামদা, আমায় এক কাপ চা দাও। মিহির সুজাতার দিকে না তাকিয়ে কৌশিককে আবার বলে ওঠে, আরে তুই থামলি কেন? তুই বলতে থাক, কি দেখছিলিস তুই? বললাম তো, আমি এতটুকুই দেখেছি। তারপর মেয়েটা কিছু একটা বলতে যাচ্ছিল বটে, কিন্তু হঠাৎ ওর ফোনটা একটা বিচ্ছিরি শব্দ করে ওপর থেকে বন্ধ হয়ে গেল। আমি বলছি ভাই, মেয়েটার ভিতরে কিছু একটা ব্যাপার এমন আছে যেটা ঠিক ইগনোর করা যাচ্ছে না। একটু সাবধানে থাকিস। ও, ওই অবন্তী সান্যালের ফ্ল্যাটমেটের কথা বলছিস তো? এখন তো ওই মেয়েটাই হট টপিক রে, আর কার কথাই বা বলবো। জানি না, তবে আমিও লক্ষ্য করেছি, জানিস তো, কাল অফিসে তাড়াতাড়ি আসতে হয়েছিল। বাড়ির থেকে লাঞ্চটাও আনতে পারিনি, তাই লাঞ্চ টাইমে নিচে গিয়েছিলাম খেতে। তখনই মেয়েটাকে দেখলাম, আমার পাশেই দাঁড়িয়েছিল। প্লেটে খানিকটা চিলি চিকেনও ছিল, কিন্তু ও সেটা খেলো না লক্ষ্য করলাম। মাংসটা নাকের কাছে নিয়ে এসে কিছু যেন একটা সুখ ছিল, তারপর প্লেটটা ফেলে দিয়ে চলে গেল। প্রথমে ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে, তাই হয়তো খাইনি, কিন্তু পরে দোকানদার আমাকে একই জায়গা থেকে তুলে দিল। একদম পারফেক্ট ছিল। জানি না এটা তোদের কাছে কোনো অস্বাভাবিক লাগার ব্যাপার কিনা, কিন্তু আমার কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিকই ছিল। এতটুকু বলে সুজাতা আর কৌশিক থামল। হঠাৎ ওদের মাঝে থেকে মিহির একটু হেসে বলে উঠল, কি সব ভুল ভাল কথাকে যোগ বিয়োগ করছিস ভাই তোরা। যাকগে, আমার হয়ে গেছে, আমি চললাম। তার কিছুদিন পর অফিসের ভিতরে অবন্তী মিহিরকে লক্ষ্য করে ওর দিকে তাকিয়ে থাকতে। মিহির অবন্তীর চোখে চোখ পড়তে হকচকিয়ে ওঠে। তারপর নজর ঘুরিয়ে নিয়ে আবার নিজের কাজে মন দেয়। মিরপুর ড্যামের ফাইলটা আজ ওকে জমা করতেই হবে। ফাইলটা হাতে নিয়ে ম্যানেজারের ঘরে যায় মিহির। ম্যানেজার তাকে সামনে রাখা চেয়ারে বসতে বলে তারপর একটু হেসে বলে ওঠেন, তা মিহির বাবু,
আপনার কাজ তো অনেকটা প্রোগ্রেস হয়েছে দেখছি। তা আমি ভাবছিলাম আপনাকে আমাদের অফিসের নিউ এমপ্লয়ি অবন্তী সান্যালকে লিড করতে বলব আমাদের নতুন প্রজেক্টে। উনি নতুন, অত কিছু জানেন না। আপনার কোনো অসুবিধা আছে তাতে? ওদের ম্যানেজারের এমন কথা শুনে মিহিরের মন যেন হঠাৎই ভীষণ আনন্দে ভরে উঠল। ও এতদিন যে মেয়েটিকে দূর থেকে দেখছিল, আর সেই মেয়েটির কাছে যাবে। ম্যানেজার আবার বলে উঠলেন, মিস্টার মিহির, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কোনো অসুবিধা নেই তো? না না, একদম না, নট অ্যাট অল ম্যাডাম। আচ্ছা বেশ, এই কাজটার লিড আমি রাহুল রায়কে প্রথমে করতে বলেছিলাম, কিন্তু হঠাৎ যে ছেলেটা কোথায় উঠা হয়ে গেল, স্যালারিটাও নিতে এলো না। যাকে অল দ্য বেস্ট। আপনি গিয়ে অবন্তী সান্যালের সাথে কথা বলেন। থ্যাংক ইউ ম্যাম। ম্যানেজারের কেবিন থেকে বেরিয়ে মিহির ধীর পায়ে এগিয়ে যায় ও ড্রিম গার্ল অবন্তীর দিকে। ওর শরীর যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। তাও সাহস জুটিয়ে অবন্তীর সামনে দাঁড়িয়ে মিহির একটু গলা ঝাড়িয়ে বলল, আপনার প্রজেক্টে লিডার হিসেবে ম্যাডাম আমাকে পাঠিয়েছেন। আপনার সাথে আমিও এই প্রজেক্টে কাজ করব। এই কথাটা বলেই মিহির হাত বাড়ায় অবন্তীর দিকে। দুজনে একবার হ্যান্ডশেক করার পর অবন্তী মিহিরকে বলে, আচ্ছা, তাহলে কালকের রাতের ডিনারটা আমার বাড়িতে হোক, অবশ্যই যদি আপনার কোনো অসুবিধা না থাকে। মিহির অবন্তীর থেকে ইনভিটেশন পেয়ে বড্ড খুশি হয়ে উঠল। ও কিছু না ভেবেই অবন্তীর দিকে হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অফিস ছুটির পর অবন্তী একটা চিরকুট দেয় মিহিরকে। বাড়ি এসে মিহির চিরকুটটা খুলতেই ওর মুখে একটা লোভনীয় হাসি ফুটে উঠল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবন্তী কাল রাতে ওকে নিজের বাড়িতে ইনভাইট করেছে। যাক, শেষমেশ তাহলে মেয়েটার সাথে একটু সময় কাটাতে পারবে। বেশ পরিপাটি হয়ে নেশা ধরানো পারফিউম গায়ে ছড়িয়ে অবন্তীর বাড়িতে এসে পৌঁছল মিহির। আজ এতদিন পর অবন্তীর সাথে মন খুলে কিছু কথা বলতে পারবে। ওকে নিজের মনের সব কথা খুলে বলতে পারবে আজ মিহির। এমন চিন্তা হতেই মিহিরের মনে যেন খুশির এক সমুদ্র বয়ে গেল। মস্তিষ্ক জুড়ে উষ্ণ একটা শিহরণ খেলা করে গেল ওর। অবন্তীর ফ্ল্যাটের দরজার সামনে এসে কলিং বেল টিপল মিহির। তারপর দরজার পাশে রাখা ফুলদানিটা ভালো করে দেখল। বেশ সুন্দর পরিপাটি করে সাজানো আছে বাইরেটা। দরজার দুপাশে দুটো ফ্লাওয়ার ভাস, আর ঠিক তার ডান দিকেই সুরে একটা রাখা আছে। খানিকক্ষণ পর অবন্তী দরজা খুলে মিহিরকে ভিতরে আসতে বলে। তারপর ওকে নিয়ে যায় গেস্ট রুমের দিকে। ওকে গেস্ট রুমের সোফায় বসতে বলে অবন্তী রান্নাঘরের দিকে যায়। মিহির সোফায় বসে এপার ওপার দেখতে শুরু করে। তবে এবার ওর মনে একটা খটকা লাগে। ফ্ল্যাটের বাইরেটা সুন্দর পরিপাটি করে সাজানো থাকলেও ভিতরটা পুরোটাই ফাঁকা, কিছু নেই বললেই চলে।
পুরো ঘরের দেওয়ালটাই সাদা, শুধু দেওয়ালে কিছু অয়েল পেন্টিং ঝোলানো আছে। মিহিরের মনে এটা নিয়ে একবার খটকা লাগলেও পরক্ষণে সেটা বেমালুম উড়িয়ে দেয়। তবে মেয়েটা গেল কোথায়? মিহিরকে বসতে বলে সেই যে রান্নাঘরের দিকে গেল, আর ফেরারই নাম নেই ওর। মিহিরের মুখ দিয়ে বারবার বিরক্তিসূচক একটা শব্দ বেরিয়ে আসছে। এইবার খানিকটা অস্বস্তি কাটানোর জন্য সোফা থেকে উঠে দেওয়ালে ঝুলিয়ে রাখা পেইন্টিংগুলো দেখতে শুরু করলে এইবারও। তবে পেইন্টিংগুলো দেখে মিহিরের মনে হঠাৎ একটা সন্দেহ জাগল। এমন সুশ্রী একটা মেয়ের এমন বিদঘুটে পছন্দ দেখে বেশ অবাক হলো মিহির। পেইন্টিংগুলো সব কেমন অদ্ভুত টাইপের, আর প্রতিটা ছবিতেই একটা ডার্ক শ্যাডোর আবছা প্রলেপ রয়েছে। সবগুলো ছবি প্রায় খাপচারা টাইপের। তাও সময় কাটাতে এক এক করে পেইন্টিংগুলো দেখছিল মিহির। ঠিক এমন সময় একটা পেইন্টিং দেখে বেশ খানিকটা চমকে উঠে সেখানেই থেমে গেল মিহির। পেইন্টিংটায় একটা মানুষের ছবি আঁকা রয়েছে। তার আশেপাশে অন্ধকার, তার মাঝে একটা কোট শার্ট পরে মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক তার পিছনে সুবিশাল একটা আয়না। ছবিটার সব ঠিক থাকলেও তবে মাথাটা তার নিজের মাথার জায়গাতে না থেকে সেই মানুষটার হাতে ধরা। মিহির সেই ছবির দিকে এক পলক হাঁ করে তাকিয়ে রয়েছে। ওর মনে অনেক প্রশ্ন উঠলেও তবে তাদের মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এমন অদ্ভুত ছবি কেউ গেস্টরুমের দেওয়ালে কেনই বা লাগাবে? তার উদ্দেশ্যটাই বা কি? মিহির সেখানেই দাঁড়িয়ে এমন সব কথা ভাবছিল। ঠিক এমন সময় ধীমে স্বরে অবন্তীর গলা ভেসে এলো মিহিরের কানে। কি করছো গো? বসে আছো? না, তেমন কিছুই না, একা একা বোর হচ্ছিলাম, তাই ঘুরে ঘুরে ছবিগুলো দেখছি একটু। তা দেখা হয়েছে কি? হলে এবার এদিকে এসো, খেয়ে নাও। মিহির অবন্তীকে পাল্টা কোনো প্রশ্ন না করে চুপচাপ এগিয়ে যায় সোফার দিকে। তারপর অবন্তীর দিকে একটু মুচকি হেসে সোফায় বসেও। টেবিলের দিকে এক নজর ফেলে মিহির দেখে বেশ কয়েকটা প্লেট একত্রে সাজিয়ে এনেছে অবন্তী। একটাতে আপেলের টুকরো, একটাতে মিক্সড স্যালাড, দুটো ছোট ছোট প্লেটে খুব সুন্দর পরিপাটি করে কষা মাংসের টুকরো, আর তার পাশে এক বোতল রেড ওয়াইন, সাথে দুটো গ্লাস। টেবিলে এত কিছু দেখে এবার অবন্তীর দিকে মিহির মাথা তুলে বলে উঠল, ওরে বাবা, এত কিছু না করলেও পারতে। আর তাছাড়া আমি তো লাল জল খাই না।
তবে অবন্তী মিহিরের কোনো কথায় যেন ভ্রুক্ষেপ করল না। ও মিহিরের সব কথা শুনেও চুপচাপ থাকলো, শুধু হাসি মুখে প্লেটগুলো এক এক করে রাখতে রাখতে বলল, তুমি না পুরুষ মানুষ, একটু এত এসব না খেলে হয় নাকি? আজকে কোনো না শুনবো না, এটা আমার রিকোয়েস্ট। কিন্তু অগত্যা মিহিরের ইচ্ছে না থাকলেও ঘাড় নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিল সে। কিন্তু ওর মনে হঠাৎ একটা চাপা ভয় হতে শুরু করে। মেয়েটাকে আসার পর থেকে মিহির যতই দেখছে যেন ততই ও টনক নড়ে উঠছে। একই মানুষের ভেতর যেন দুটো রূপ দেখতে পাচ্ছে মিহির। অফিসে আজকেরও ও যে মেয়েকে দেখে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিল, এখন তাকে দেখে রীতিমতো ভয় পেতে শুরু করেছে মিহির। আর তার থেকেও বড় বিষয়, মিহির সব থেকে বেশি অবাক হয়েছে অবন্তীর বাড়িটা দেখে। বাইরে থেকে ঠিক যতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে বাড়িটা, ভিতরে যেন ঠিক ততটাই ভয়ঙ্কর এবং রহস্যময়। হঠাৎ মিহির প্রশ্ন করল অবন্তীকে, আচ্ছা, এত বড় একটা বাড়িতে যে তুমি একা একা থাকো, তোমার ভয় করে না? ভয়? ও মা, ভয় কেন করবে? আর ওসব ভয়টা হয় আমাকে দেখে ভয় করে। অবন্তীর এমন কথা শুনে হঠাৎ মিহির থতমত খেয়ে যায়। ওর ঠোঁটের কোণে থাকা হাসিটা যেন এক মুহূর্তে কর্পূরের মতো উবে যায়। শুকনো গলায় একটা ঢিক গিলে মিহির আবার বলে ওঠে, মানে এই কি সব বলছো গো তুমি? অবন্তী মিহিরের মুখের অবস্থা দেখে আবার হেসে উঠল। তবে মেয়েটার এই একটা জিনিস দেখেই তো মিহির প্রেমে পাগল হয়ে উঠেছিল। ওর হাসিটা সত্যি ভীষণ মায়াবী, ভীষণ সুন্দর। হঠাৎ অবন্তী প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আরে তেমন কিছু না, শুধুই কি প্রশ্নই করবে নাকি? এত কিছু সাজিয়ে এনেছি, খাও। মিহির তৎক্ষণাৎ সামনের প্লেট থেকে এক টুকরো আপেল মুখে তুলে নিয়ে অবন্তীর কথার জবাব দিয়ে বলল, সব কিছু জানতেই তো এসেছি। তোমায় আরো কাছে থেকে জানবার ইচ্ছে আমায় এত দূরে টেনে এনেছে। যাকগে, আচ্ছা, এত বড় একটা গেস্ট রুম সাহেব ডাইনিং হলও রয়েছে, অথচ কোনো ডাইনিং টেবিল রাখোনি কেন? প্রয়োজন মনে করিনি তাই। আর তাছাড়া একা মানুষের জন্য অত কিছু কেনই বা করব? আর আমার একটু বড় স্পেস ভালোই লাগে। অত বড় একটা ঘর কেনই বা বেকার জিনিসপত্র দিয়ে ভরিয়ে রাখবো? কিন্তু কেন? তোমার কি সোফাতে বসে খেতে কোনো অসুবিধা হচ্ছে? আরে না না, তুমি আমাকে আগুনের ওপর বসিয়ে খাওয়ালেও আমি খুশি মনে খেয়ে নেব, বুঝলে? যাই হোক, এখন খাও তাহলে। আরও কটা প্রশ্ন করি। অবন্তী মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মিহির আবার বলে উঠল, ঘরের রং খুব ভালো, স্পেসও ভালো, কিন্তু দেওয়ালের পেন্টিংগুলো অমন কেন? অমন অদ্ভুত ছবিও আঁকে মানুষ। মিহিরের এমন প্রশ্নে অবন্তী আবার হাসল। মিহির চুপচাপ ওর দিকে তাকিয়ে বসে আছে। একটু হেসে নেওয়ার পর অবন্তী আবার বলল, মানুষ আঁকে কি জানি না, তবে আমি এঁকেছি।
সবাই তো আঁকার সময় সামনের বস্তুটাকে হুবহু তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করে, তাই এগুলো আমি একটু ভিন্নভাবে করেছি। কেন, দেখতে কি খুবই বাজে লাগছে? অবন্তীর কথাটা শেষ না করতেই মেয়ের হালকা হাসি দিয়ে বলল, আরে না না, বাজে কেন হবে? তবে তুমি যে ছবি আঁকতে পারো বলনি তো কখনো এর আগে। আমি এমন অনেক কিছুই পারি যা তোমাকে বলিনি। অবশ্য আস্তে আস্তে সব কিছুই জানবে। মানে এই এই তুমি মাঝে মধ্যে এমন কিছু কথা বলছো যেগুলো একদমই বুঝে উঠতে পারছি না আমি। ও কিছু না, এখন তো ধীরে ধীরে একে অপরকে কাছ থেকে জানবো আমরা, তাই না? অবন্তীর এমন কথায় দুজনেই একসাথে হালকা হেসে উঠল। অবন্তী মেয়েটাকে মিহিরের খুব ভালো লাগে। ধীরে ধীরে ভীষণ পছন্দের মানুষ হয়ে উঠেছে এই অবন্তী। অফিসের সেই প্রথম দিন থেকেই অবন্তীকে লক্ষ্য করেছে মিহির। ওকে দেখলে মিহিরের কেমন নেশা ধরে যায়। ইচ্ছে করে পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে ওর মাঝেই নিজেকে মিশিয়ে নিতে, নিজের ভিতরের সমস্ত ভালোবাসা ওকে উজাড় করে দিতে। এবার অবন্তী ওদের সামনে রাখা মোমবাতিগুলো এক এক করে ধরিয়ে দিয়ে মিহিরকে ইঙ্গিত করে বলে, একটু অপেক্ষা করো, আলোগুলো সব নিভিয়ে আসি। না মানে আলোগুলো কেন বন্ধ করছো? এবার বুঝলাম অফিসে সবাই তোমাকে ভোলা মাস্টার কেন বলে। ভুলে গিয়েছো? বলেছিলাম না আজ রাতে একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করব। মিহির একটু মাথা চুলকে অবন্তীর চোখ দুটোর দিকে তাকালো। শান্ত গভীর দুই চোখ। অবন্তীর কথার প্রত্যুত্তরে মিহির আর কিছুই বলল না। অবন্তী উঠে গিয়ে গেস্ট রুমের সব আলো নিভিয়ে দিয়ে আসলো। তারপর দুটো গ্লাসে সামান্য রেড ওয়াইন ঢেলে একটা এগিয়ে দিল মিহিরের দিকে। মিহির গ্লাসটা মুখের কাছে নিতেই তার মাতাল করা ঝাঁঝে ওর মাথাটা কেমন দুলে উঠল। চোখ নাক বন্ধ করে এক নিঃশ্বাসে মিহির গ্লাসে থাকা পানীয় গলায় ঢেলে নিল। এবার অবন্তী এসে মিহিরের কাঁধের কাছে হেলান দিয়ে দাঁড়ালো। তারপর কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, আজকের রাতটা আমি তোমার, শুধুই তোমার। মিহির ঘোলাটে দৃষ্টিতে অবন্তীর দুই চোখের দিকে তাকালো। ক্যান্ডেলের সোনালি আলোতে ওর মুখটা জ্বলজ্বল করছে। ভারী মায়াবী আর নেশা ধরানো এক অপূর্ব সুন্দরী দেখতে লাগছে ওকে। মিহির গ্লাসে আরো একটু রেড ওয়াইন ঢালার কথা বলতে অবন্তী হেসে উঠল। তারপর গ্লাসে ঢেলে মিহিরের মুখের কাছে ধরতে মিহির গ্লাসটা হাতে নিয়ে সোজা এক ঢোকে শেষ করে ফেলল। তবে খানিকক্ষণ পর মিহির বুঝল ওর মাথাটা হালকা টলছে। এবার চোখের সামনে সবটা কেমন ধোঁয়াশা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হঠাৎ মিহিরের মনে কেউ বলে উঠল, তাহলে কি আমার নেশা হয়ে গেল? নেশাগ্রস্ত চোখে অবন্তীর চাঁদের মতো মুখখানি মিহির যেমনি ছুঁতে গেল, হঠাৎ অবন্তী ওর সামনে থেকে সরে দাঁড়ালো। তারপর আবার সামনের সোফাতে গিয়ে বসল। তারপর টেবিলে সাজিয়ে রাখা মাংসের প্লেটটা এবার অবন্তী এগিয়ে দিল মিহিরের কাছে, আর ঠোঁটের কোণে
হালকা হাসি দিয়ে বলল, এই নাও, তোমার পছন্দের টমেটো উইথ মিট বানিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। মিহির প্লেটের দিকে হাত বাড়িয়ে সেখান থেকে এক পিস মাংস তুলে নিয়ে এক টুকরো মুখে দিতেই তৃপ্তিতে ওর চোখ দুটো যেন বুঝে এলো। তবে ওর মনে হঠাৎ একটা খটকা লাগলো। মাংস সে প্রতিনিয়ত বাড়িতে কিনে নিয়ে যায়, আর মাংস খেতেও সে খুবই ভালোবাসে। তবে এই মাংসটার স্বাদ যেন অন্য মাংসের থেকে অনেক আলাদা। এই মাংসটা যেমন সুস্বাদু তেমনি নরম। এত সুন্দর মাংস কোন প্রাণীর হতে পারে? পরে যথবা মিহির কথাটা বেমালুম উড়িয়ে দিল। ও বুঝল এবার ধীরে ধীরে ওর বড্ড মাথা ধরেছে, সাথে চোখের সামনে ধোঁয়াশার সেই পরদ যেন আরো গাঢ় হয়ে গেছে। নিশাতুর কণ্ঠে মেহের অবন্তীকে ইঙ্গিত করে বলল, খুব সুন্দর, অপূর্ব রান্না করেছ। আমি আমার জীবনে প্রথমবার এত সুন্দর আর সুস্বাদু মাংস খাচ্ছি মনে হচ্ছে। যেমন নরম তেমনি স্বাদ। অবন্তী মিহিরের দিকে একটা বাঁকা মুচকি হাসি দিয়ে চাপা স্বরে বলল, পুরোটা শেষ করো, এটা তো তোমার জন্যই বানিয়েছি। এটা শুধু তুমি খাবে, শুধু তুমি খাবে। অবন্তীর এই কথাটা শুনে মিহির খানিকক্ষণ স্তব্ধ থেকে গেল। পরে যতবা এমন সুস্বাদু মাংসের টান মিহিরকে টানতে শুরু করলো নিজের দিকে। মিহির আর কোনো কথা না বাড়িয়ে একের পর এক মাংসের টুকরো মুখে তুলে নিয়ে গোগরা সেই চিবাতে থাকল। মাংসের সুন্দর স্বাদ যেন ধীরে ধীরে মিহিরের মস্তিষ্ক গ্রাস করে নিচ্ছে। এত সুন্দর টেস্ট এর আগে কখনো মিহির কারোর রান্নাতে পায়নি। শহরের অনেক নামি দামি রেস্টুরেন্টে খেয়েছেও, কত নিমন্ত্রণ বাড়িতেও খেয়েছেও, কিন্তু এমন স্বাদের রান্না কেউ এর আগে ওকে উপহার দিতে পারেনি। এ যেন মাংসের টুকরো নয়, এক একটা অমৃত, যা এক একবার মুখে দিতেই তৃপ্তিতে চোখ বন্ধ হয়ে আসছে মিহিরের। মিহির নিজের মনের পরম তৃপ্তিতে মাংস খেতে ব্যস্ত ছিল। ঠিক তখনই অবন্তী একটা কথা বলে উঠল ওকে। আচ্ছা, মানুষের মাংসের স্বাদ কেমন হয় জানো? খুব নরম, খুব তুলতুলে হয় মানুষের মাংস, তাই না? মিহির হঠাৎ অবন্তীর এমন কথা শুনে ভীষণ চমকে উঠল। ওর মনে চলতে থাকলো, মেয়েটা কি ইয়ার্কি করছে ওর সাথে? মানুষের মাংস কেউ কোনোদিনে খেয়েছে আদেও? যদি সেটা নাই খেয়ে থাকে তাহলে তার স্বাদ মানুষ বুঝবে কি করে? একটু গলা ঝাড়িয়ে মিহির অবন্তীর দিকে মাথা তুলে এক টুকরো মাংস দাঁতের নিচে দিয়ে বলল, না, মানুষের মাংস কেউ খায় নাকি? এর আগেও কেউ খেয়েছে কিনা তাতেও সন্দেহ আছে। আর যে জিনিসটা কেউ খায়নি তার স্বাদই বা বুঝবো কিভাবে? এবার মিহির আর চোখে অবন্তীর দিকে দেখছে।
তবে অবন্তীর দুই চোখের দিকে নজর যেতেই মিহিরের নেশাতুর দুই চোখের যেন নিমেষেই সব নেশা কেটে গেল। অবন্তী মিহিরের দিকে ভীষণ লোভনীয় নজরে তাকিয়ে আছে। ওকে দেখে এমন লাগছে যেন কোনো শিকার তার শিকারীর দিকে ভীষণ মনোযোগ দিয়ে দেখছে, শুধু সময়ের অপেক্ষা গুনছে তাকে এক নিমেষে ঝাপটে ধরার। এবার মিহির আতঙ্কিত দুই চোখ একটু বড় বড় করে অবন্তীর দিকে তাকাল। হঠাৎ ঘরের মাঝে তৈরি হওয়া ভয়াবহ নিস্তব্ধতা কাটিয়ে অবন্তী বলে উঠল, আরে হ্যাঁ হ্যাঁ, খায় তো অনেকে। আফ্রিকান সম্প্রদায়ের কিছু কিছু জনগোষ্ঠী বহুকাল ধরেই মানুষের মাংসকে তাদের পছন্দের খাবারের শীর্ষে রেখেছে। রাশিয়ার অনেক মানুষও মেনেছে তারা মানুষের মাংস কিনেছিলেন, আর সেটা ভারী সুস্বাদু। এই তো কিছুদিন আগেও খবরে বেরিয়েছিল, মান্নান খান নামের একজন 20 বছরের যুবক তার অপারেশন করার সময় হাঁটুর একটা অংশ বাদ গেছিল, আর সেই বাদ যাওয়া অংশটুকু রান্না করে খেয়েছিল সেই যুবক। ভীষণ সুস্বাদু তার স্বাদ। আর তাছাড়া বিজ্ঞানের মতে মানুষের মাংস মায়োগ্লোবিন প্রোটিন সমৃদ্ধ। পাশাপাশি গবেষণাগারে মানুষের মাংস পরীক্ষা করে দেখা গিয়েছে যে তাতে নাকি গরুর মাংসের মতো কিছু ফাইবারও রয়েছে। সুতরাং মানুষের মাংস খাওয়া যেতেই পারে। অবন্তীর সব কথা শেষ হয়ে যাওয়ার পর মিহির লক্ষ্য করে অবন্তীর মুখে একটা চওড়া হাসি ফুটে উঠেছে। ওর চোখগুলো যেন জল জল করছে, মুখে পৈশাচিক ভাব। হঠাৎ মিহির ভীষণ চমকে ওঠে। এখন যে মেয়েটিকে মিহির দেখছে তার ভিতরে অফিসের সেই মিষ্টি মেয়েটার কোনো ছাপ মিহির খুঁজে পেল না। এ যেন অবন্তীর রূপে অন্য কেউ। এবার মিহির অবন্তীর সব কথা শুনে মাংস খাওয়া বন্ধ করল। তারপর বলে উঠল, তুমি তো দেখছি মানুষের মাংসের ওপর পিএইচডি করে ফেলেছো। এত রিসার্চ, বাপরে! মানুষের তো কত রকমেরই ফ্যান্টাসি থাকে, তাই না? তো আমার মানুষের মাংসের উপর থাকলে ক্ষতি কি? মিহির চুপচাপ সোফায় বসে অবন্তীকে বোঝার চেষ্টা করছে, তবে ওর প্রত্যেকটা কথা যেন মিহির বুঝে উঠতে পারছে না। হঠাৎ বাইরে থেকে একটা তীব্র আলো জানলা ভেদ করে অবন্তীর মুখে এসে পড়ে। খুটখুটে অন্ধকারের মাঝে অবন্তীর মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে এখন। মিহির শুকনো গলায় একটা ঢোক গিলে তাকিয়ে আছে অবন্তীর মুখের দিকে। ও দেখছে অবন্তীর মুখের ভাঁজ যেন খানিকটা বিকৃত হয়ে গেছে এখন। চেহারার উজ্জ্বলতা হারিয়ে কেমন একটা পৈশাচিক রূপ ফুটে উঠেছে এবার। মিহির খানিকটা নড়ে চড়ে বসলো এবার। ও বুঝতে পারল সামনে বসে থাকা মেয়েটার ভিতর কোনো এক রহস্য লুকোনো রয়েছে। হঠাৎ মিহির সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে,
আজ আজ উঠি তাহলে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, বাড়িও যেতে হবে। উফ, কাল সকালে অফিসে দেখা হবে, কেমন? ঠিক তখনই অবন্তী মিহিরের হাত চেপে ধরে ওকে আবার সোফায় বসিয়ে দিল। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল, কি হলো? চলে যাচ্ছ কোথায়? প্লেটের মাংসগুলো তো শেষ করো আগে। তোমার না আমাকে খুব একা পাওয়ার ইচ্ছা ছিল? আজ তো এই বাড়িতে শুধু তুমি আর আমি ছাড়া কেউ নেই। হঠাৎ মিহিরের বুকের ভেতর কেমন ধক করে উঠল। ওর স্নায়ু বেয়ে ক্রমশ রক্ত দ্রুত বেগে বেয়ে চলেছে। মুখে ভীষণ ভয়ের ছাপ। এই মুহূর্তে অবন্তীকে সম্পূর্ণ অচেনা লাগছে ওর। এবার মিহির মুখের ভঙ্গিমা স্বাভাবিক রেখে অবন্তীকে বলে উঠল, একটা জরুরি কাজ মনে পড়ে গেল। গতকাল ফুলিয়াতলার ফাইলটা জমা দেওয়ার শেষ দিন। কিছু কাজ বাকি আছে এখন ওতে। তুমি তো জানোই ম্যাডাম কতটা স্ট্রিক্ট। আজ সকালেই ওনার সাথে এই নিয়ে কথা হয়েছে। যেতে হবে গো আমায়। অবন্তী আবার মিহিরকে থামিয়ে দিয়ে হঠাৎ বলে উঠল, আরে এত উতলা হচ্ছ কেন? প্লেটের মাংসগুলো তো শেষ করে যাও। তুমি না বলছিলে এমন সুস্বাদু মাংস কোনোদিনও খাওনি? তুমি কি জানো ওগুলো কিসের মাংস ছিল? কতটা কষ্ট করে জোগাড় করতে হয়েছে ওই মাংসগুলো আমায়। এইবার মিহির ভীষণ থতমত খেয়ে যায়। ওর মনে একটা চাপা ভয়ে কাজ করছে এখন। এবার ও অবন্তীর দিকে তাকিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করে, কি 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 কিসের মাংস? মানুষের। 1 মাস আগে আমাদের অফিস কলিগ রাহুল হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল না? আসলে সে নিরুদ্দেশ হয়নি, তাকে আমিই ডেকে এনেছিলাম আমার বাড়িতে। জানো তো, আজকেই রাহুলের শরীরের সব মাংস শেষ হয়ে গেল। শেষ টুকরোটাই তো তোমাকে রান্না করে এনে খাওয়ালাম। তুমি পরম তৃপ্তি নিয়ে খেলে সেই এক একটা টুকরো। কথাগুলো শোনা মাত্রই গোগ্রাসে খাওয়া মাংসগুলো যেন কণ্ঠনালী বেয়ে একসাথে বেরিয়ে আসতে চাইল মিহিরের। এমন অমানবিক ঘটনার কথা শুনে মিহিরের যেন পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। এইবার মিহির নিজের মুখ চেপে ধরে সোফা ছেড়ে উঠতে যাবে, তখনই অবন্তী ওকে চেপে ধরে বলে, নিজের খিদে তো মিটিয়ে ফেলেছ, এবার আমার পালা। আমিও যে বড্ড ক্ষুধার্ত, খাবার চাই আমার। আর তোমার মাংসগুলো তো আরো নরম। এবার তোমার পালা।